15ই মার্চ আপনারা একটি ইফতার পার্টি করলেন, যেখানে দেখে খুব ভালো লাগছিল যে বড় বড় সব রাজনৈতিক দলের নেতারা এসেছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিকরা। আমি অতিথির তালিকা দেখছিলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসেছেন সেখানে, এবং 1000 মানুষের আমাদের আয়োজন ছিল এটা একটা। তা আমি আজকে ইন্টারকন্টিনেন্টালের ফেসবুক পেজ দেখছিলাম, দেখলাম বেশ এক্সপেন্সিভ সেখানে ইফতার, মানে বুফে খেতে গেলে 9000, যদি এমনিও নিয়ে যান 5000। আপনি নিশ্চয়ই এত টাকা দেননি, তারপরেও বেশ বড়ই নিশ্চয়ই একটা খরচ হয়েছে। তো আপনাদের এরকম খরচগুলি কারা দিচ্ছে এখন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা 15-16 বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে, এবং ওই মানুষগুলা অন্তত হাঁপ ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে, মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা পারছিল না, একটা কথা বলতে পারছিল না, এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছাড় পেয়ে যায়, এই জিনিসটা হয়। নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পায় আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যায় বা তারও কমে মাঝে মাঝে পেয়ে যায়, শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয়। তারপরে যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোট সেক্টর থেকে এই খরচগুলো আসে আসলে। যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটির এখানে রয়েছে, কেন্দ্রীয় কমিটির আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী, কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে। আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে, এটা কিন্তু সত্যি, সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা, যে আমাদের অনেকেই টকশোতে যায় বিভিন্ন জায়গায়, এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা, কেউ একটা অংশ দিয়ে সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয়। এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়াসপোরা সার্কেল রয়েছে দেশের বাইরের, যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে। তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয়, তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে, আমরা তাদের কাছে রিচ করার ট্রাই করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম, আমাদের কিছু খরচ আছে, আপনারা যদি সহযোগিতা করতে পারেন। তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করে। এবং দেশে সত্যি কথা বলতে আমাদের জায়গা থেকে আমরা যখন বিজনেস কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি, তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা, তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে, তারা বিনিময়ে কিছু একটা চায়, এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা না, আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে, সব ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ, ওই পরিবেশটা চায়। আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না, আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবে না, আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক সেটা নিশ্চিত করছেন না। নিশ্চিত করছি ব্যাপারটা এরকম না, আমরা আমাদের জায়গা থেকে এইটুকু কমিটমেন্ট তাদের কাছে যে আমরা যদি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যদি ক্ষমতায় আসে, আমরা আমাদের জায়গা থেকে এইটুকু নিশ্চিত করব যে প্রত্যেকটা সেক্টরে, এর মধ্যে একটা ব্যবসায়িকদের সেক্টর, এইটুকু পরিবেশ তারা পাবে যে তাদের উপরে গিয়ে দলের নাম ভাঙিয়ে কেউ এই চাঁদাবাজিটা করবে না, কেউ নির্দিষ্ট একটা জায়গায় বলবে না যে আপনার দলের এই অঞ্চলের পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দিতে হবে। এবং এটা না বলেও অনেকেই তাদের জায়গায় স্বেচ্ছায় এটুকু মনে করে তারা কন্ট্রিবিউট করে যে অন্তত এই মানুষগুলোর হাত ধরে আমরা এখন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। সো দেখা যায় খুব স্বাভাবিকভাবেই কি যে কেউ একজন, ধরেন আমাদের এই প্রোগ্রামে ধরেন কয়েক লাখ টাকা খরচ হয়েছে, তো যে 1000 কোটি টাকার একটা বিজনেস করে তার জায়গা থেকে এটা তো একটা ইফতার প্রোগ্রাম, এবং খুব স্বাভাবিকভাবেই ইফতার প্রোগ্রামের ক্ষেত্রে বরং এই ফান্ডিং পাওয়াটা আরও সহজ, কারণ এটা তো আলটিমেটলি সবাই চায় কাউকে না কাউকে ইফতার করাতে। তো সেই জায়গা থেকে যদি খুব স্বাভাবিকভাবে কেউ 1 লাখ 2 লাখ বা 50,000 টাকা করেও দেয়, এরকম 2-1টা ইফতার প্রোগ্রাম এমনি উঠে যায়, এবং সামগ্রিকভাবে সকলের এরকম একটা সহযোগিতা আমাদের এই প্রোগ্রামে ইফতার প্রোগ্রামটা আমি সিম্বলিক হিসেবে আসলে বলেছিলাম, একটা পার্টি চালাতে গেলে তো অনেক টাকা খরচ হয়। তো মানুষের একটা মানে সাধারণ যেই প্রবণতা যে কিছু না কিছু তারা স্বার্থের আশায় কিছু না কিছু করে, তার মানে কি আপনারা যারা আপনাদেরকে টাকাকে স্বার্থ দিতে হবে এবং একটা বড় ফান্ডিং নিতে হবে। একটা মজার কথা বলি আপনাকে, আমাদের এই যে প্রোগ্রামটা 28শে ফেব্রুয়ারিতে আমরা করলাম, আমাদের নতুন দলের আত্মপ্রকাশের প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা আমাদের জায়গায় অন্তত 10 লাখ মানুষ নিয়ে আসতে পারতাম। এই মানুষগুলোকে শুধু আমরা আনতে পারিনি এই কারণেই যে তাদেরকে আনার জন্য যদি তাদের কিছু না হোক গাড়ি ভাড়াটুকু আমাদের দিতে হয়, সেইটুকু দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। এবং এই জন্য আমাদের ওইখানে সর্বোচ্চ কত মানে লক্ষাধিক মানুষ ছিল বা এরকম আশেপাশে মানুষ ছিল, কিন্তু এই যে এত বড় একটা অংশকে আনতে পারিনি শুধু একটা কারণেই যে আমাদের ওই লেভেলের ফান্ডিংটা আমাদের কাছে নাই। এখন তাহলে আমাদের পলিসি কি? সামনে তো বড় বড় প্রোগ্রাম আসবে, আমরা তাহলে কি করবো? এভাবেই কি যাব? না, আমরা মনে করি এগুলো কোনোদিন সাস্টেইনেবল ওয়ে হতে পারে না। এগুলো বর্তমানের যে তরুণ প্রজন্ম বা আমরা যে বলছি নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্তের প্রত্যাশা এটা না, এই ধরনটাই না। আমরা আমাদের জায়গা থেকে একটা পলিসি করছি, আমাদের ফিনান্সিয়াল পলিসি তৈরি হচ্ছে, আমরা একটা আমাদের ফাউন্ডেশন করেছি, যেই ফাউন্ডেশনে দেশ থেকে শুরু করে দেশের বাইরের
যারা প্রবাসী কিংবা অন্য দেশের নাগরিক, তারাও তাদের জায়গা থেকে আমাদের যদি কাজ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামগ্রিক দিক থেকে দেখে পছন্দ হয় তারা ফান্ডিং করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রবাসী যারা ভাইয়েরা, প্রায় মানে কোটিরও অধিক ভাই আমাদের প্রবাসে রয়েছে, তারা তাদের জায়গা থেকে অসংখ্য আমাদেরকে নক করে যে তারা কিভাবে ফান্ডিং করবে। কারণ তারা কিন্তু এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত। ওই রেমিটেন্স শাটডাউন যদি না হতো, খুনি হাসিনার ভিত কিন্তু এতটা নড়তো না এত সহজে। সো তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চায়, তারা আমাদের কাজ দেখতে চায়। এবং আমরা মনে করি এই যদি আমাদের ফাউন্ডেশন একটা ওপেন যে ক্রাউড ফান্ডিং হবে, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের পরিকল্পনা অনুযায়ী, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। এক, আমরা জনগণের টাকায় আমাদের পার্টি পরিচালনা করছি, এই দায়বদ্ধতা আমার নিতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এতদিন ধরে রাজনীতিবিদদের সাথে জনগণের কিন্তু একটা একদম পার্থক্য ছিল। রাজনীতিবিদরা উঁচু একটা আসনে, জনগণ মনে হয় মাটির কাতারে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু যখন আমি সরাসরি জনগণের এই অংশগ্রহণ, ফান্ডিংয়ের দ্বারা আমার পার্টি পরিচালিত হবে, জনগণ ওন করবে এটা আমার পার্টি। সো সে ওই দায়িত্ববোধ, তার ওইটুকু কাজ করবে, জবাবদিহি নিতে প্রস্তুত থাকবে। আমরা মনে করি এটা আমাদের একটা মানে বেটার বাংলাদেশের একটা পলিসি দিবে। আপনার কি আদতেই মনে হয় যে জনগণ একটা পার্টির জন্য টাকা দিবে? মানে বাংলাদেশের যেই কালচার, এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বলছেন যারা 15-16 বছর জিম্মি হয়েছিল তারা আপনাদেরকে আপাতত বিভিন্নভাবে সাহায্য করছেন, তো এই জিম্মি হয়ে থাকা 15-16 বছরের যারা এখন কোনো রকম আমাদের জায়গা থেকে কাউকে খুঁজে বের করা হয় নাই, তারাই এরকমটা কখনোই হয়নি। ব্যাপারটা যেটা হয়েছে যে খুব স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের জায়গা থেকে এই প্রোগ্রামগুলো আসে বা এরকম, আমাদের জায়গায় এরকম অনেকে আগে থেকেই বলে তাদের জায়গা থেকে যে তোমরা তোমাদের জায়গা থেকে যদি যে কোনো ক্ষেত্রে তোমাদের সামান্য কিছু দিয়ে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদেরকে জানাবা। কারণ অন্তত এরকম অনেক মানুষ আছে দেশের বাইরে থেকে 16 বছর পর প্রথম বাংলাদেশে এসেছে, 10 বছর পর প্রথম বাংলাদেশে এসেছে, তারা আমাদের অফিসে আসে, এসে এভাবে বলে যে তোমাদের এই অফিসের 1 মাসের ভাড়া আমরা আমাদের জায়গা থেকে দিতে চাই, আমরা ওইটুকু আমাদের জায়গা থেকে ওইটুকু সামর্থ্য রয়েছে। তো এরকম করে বিভিন্নভাবে চলে আসে। বাট আমরা তো বলছি আমরা এটাকে সাস্টেইনেবল ওয়ে মনে করি না। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের টোটাল ক্রাউড ফান্ডিং কত হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এটা ওপেন থাকবে মানুষের সামনে। এবং কোথায় কত টাকা কিভাবে খরচ হচ্ছে এটা ওপেন হবে। আমরা এই ওপেন করছেন যারা আপনাদের টাকা দিচ্ছে না, এখন পর্যন্ত আমরা এই যে পলিসি যেটার কথা বললাম, এই পলিসি আমরা রাজনৈতিক দল হিসেবে এসেছি, আমাদের এখনো কিন্তু 15 দিন হয়নি। সো আমরা এই পলিসিটার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই পলিসি যেদিন শেষ হবে সেদিন থেকে এটা সামনে। ধরেন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা আমি ভাবছিলাম যে ধরেন কোন এক সময় আপনারা ক্ষমতায় গেলেন এবং যেই মানুষগুলি আপনাদের কাছে সহযোগিতা করেছেন তারা যদি সেই সময় বলে যে ভাই বিপদের সময় আমরা আপনাদের পাশে ছিলাম, আজকে আপনারা আমাদের জন্য কি করতেছেন, তখন আপনারা কি উত্তর দিবেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে এখনই এটা স্পষ্ট করে বলে দিই, পরিষ্কার করে বলে দিই যে আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে আপনি কোনো একটা অন্যায়, অপকর্ম, অনৈতিক এবং ইলিগাল কাজের সাথে যুক্ত হবেন এবং এটার জন্য দল হিসেবে আমাদের কাছে ফেভার চাইবেন, তাহলে আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সহযোগিতাটা চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনারা 11 মার্চ যে ইফতার পার্টিটি করলেন তার আগের দিন 10 মার্চ আরেকটি ইফতার পার্টি করলেন, সেটি জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে নিয়ে, এবং সেটি করেছেন আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে। তো যারা রাজনীতিবিদ আছে তারা তো এমনিতেই 5 স্টারে খাওয়া দাওয়া করে, তাদেরকে আপনারা 5 স্টারে খাওয়ালেন, অন্যদেরকে কেন গাছতলায় খাওয়ালেন? না, আসলে ব্যাপারটা খুব এরকম না। আমাদের জায়গা থেকে যেটা মনে হচ্ছে এটা গাছতলা না, বরং ওই যে ঘরোয়া পরিবেশটা, মানে খুব স্বাভাবিকভাবে আমাদের 5000 জন শহীদ পরিবার এবং আহত যোদ্ধা সেখানে ছিল, এরকম একটা আমাদের উপস্থিতি ছিল, এরকম একটা আয়োজন ছিল। তো খুব স্বাভাবিকভাবে এরকম 5000 জনের আয়োজন, মানে এইটা আপনি বলছেন যে কোনো রকম বৈষম্যের চিন্তা ভাবনা এখানে ছিল না, মানে ওই চিন্তা 1000 2000 সর্বোচ্চ। এবং আরেকটা বিষয়, ওই দিনের ওই প্রোগ্রামটাতে আপনি একটা জিনিস দেখবেন, খাবার কিন্তু দুই জায়গায় একই ধরনের ছিল। যেটা ছিল যে ওটা একটা ওপেন একটা জায়গা ছিল, যেটাকে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে তাঁবু দিয়ে করেছিলাম আর কি। তো সেই জায়গায় আলটিমেটলি ওই যে একটা ঘরোয়া পরিবেশ, ওন করা আত্মিক পরিবেশ, ওই বিষয়টা ছিল। কিন্তু দিন শেষে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ওই যে আয়োজনটা, ওইটুকু স্পেস আমাদের অন্য একটা জায়গায় ম্যানেজ করা টাফ ছিল। 26 ফেব্রুয়ারি আপনাদের যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের ছাত্র সংগঠন না, এমন অনেকেই সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের যে জিনিস আমরা এতদিন ধরে দেখে এসেছি, আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল বা অন্যান্য বিভিন্ন দলের এরকম ছাত্র সংগঠন ছিল, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক নেই। বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি, তারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা তাদের জায়গা থেকে মনে করেছে সহযোদ্ধা আপনাদের না, খুব স্বাভাবিকভাবে এখন তারা তাদের মতো করে তাদের ছাত্র সংগঠন পরিচালনা করছে, আমরা আমাদের মতো করে আমাদের রাজনৈতিক দল পরিচালনা করছি। তাহলে তাদের সেই দিন আত্মপ্রকাশের যে ধস্তাধস্তি হয়েছিল,
হাতাহাতি হয়েছিল, তার দায় আপনারা তাহলে নিবেন? না, কখনোই না, তার দায় আমরা কেন নিব? তবে সবচেয়ে বিব্রতকর এবং অস্বস্তিকর একটা বিষয় যেটা, মানে ওই যে সিনারিওটা ছিল, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জেনেছি ইনস অ্যান্ড আউট, আমাদের মনে হয়েছে ওইটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা যেভাবে এসেছে, ঘটনাটা সেরকম ছিল না। ওইটা আমরা অনেকটা আমাদের বাইরে থেকে যেটা দেখেছি যে প্রাইভেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দ্বন্দ্ব, কিন্তু আলটিমেটলি ঘটনাটা সেরকম ছিল না। যখন ওইখানে যারা আমাদের অ্যাক্টিভিস্ট ছিল বিভিন্ন জায়গার, প্রাইভেট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, তাদের কথা শুনে আমাদের মনে হয়েছে ঘটনাটা অন্য ছিল। এটুকু মনে হয়েছে যে ওই যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, ছাত্র সংগঠনের বিভিন্ন পোস্টে মানে যার যেখানে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী সেটি না পাওয়ার কারণে তাদের মনে হয়েছে এটা তাদের সাথে একটা বৈষম্যের জায়গা তৈরি হয়েছে, এই কারণে তারা মুখোমুখি হয়ে গিয়েছে। 5 মার্চ আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানেও বাকবিতণ্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো, সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন সেখানে বলছে যে এ সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা ছিল, তাদের মধ্যে কি রেষারেষি স্পষ্ট হয়ে উঠছে? দেখুন, একটা জিনিস ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে। এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে, এই প্রোপাগান্ডা সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে। তারা তাদের জায়গা থেকে কি মনে করে যে একটা জিনিস, মানে যে অন্য কোনো রাজনৈতিক দলের, তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবেই হোক কোনোভাবে যদি বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি, তাহলে মনে হয় আমি জিতে গেলাম, এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কি। তো ওই দিন ঘটনা যেটা হয়েছিল, আমার জায়গা থেকে আমি ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলাম। ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওখানে 4টা, ওটা একটা যুদ্ধক্ষেত্র ছিল বসুন্ধরার যে ওই গেট 8 নম্বর গেট। সো ওইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUB ছিল, এরপরে আরও যে আমাদের ওখানে যে ইউনিভার্সিটিগুলো ছিল, তো UIU ছিল। এই 4টা ইউনিভার্সিটির প্রায় 1 থেকে 150 জন যারা আমাদের সহযোদ্ধা ছিল, ওইখানকার যারা নেতৃত্বের জায়গায় ছিল, তাদের সাথে আমরা দীর্ঘ সময় একটা বসে, আমার ইচ্ছা ছিল যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে সেখানে নামাজ পড়ে আবার বাসা থেকে ব্যাক করব। কিন্তু ওই যে তাদের সাথে যখন সামগ্রিক বিষয় নিয়ে কথা হচ্ছিল, এটা 7টা থেকে শুরু হয়ে 10টা পর্যন্ত চলে গিয়েছে। এবং কথা শেষ করে যখন আমি ওখান থেকে ব্যাক করছিলাম, আমি খুব স্বাভাবিকভাবে নর্থ সাউথের ইউনিভার্সিটি, নর্থ সাউথে যারা ছিল তারা বললো যে ভাই, আমাদের 8 নম্বর গেটের সামনে আমরা, এটা আমাদের আন্দোলনের যুদ্ধক্ষেত্র ছিল, এখান থেকে আমাদের আন্দোলনগুলো শুরু হতো, তো এটা দেখে যান। তো আমি চাইলেই আমরা আরও আগে ওই জায়গা থেকে ওইখান থেকে গাড়িতে উঠে চলে আসতে পারতাম, কিন্তু আমি তাদের 10-15 জন ছিল, আমরা হেঁটে হেঁটে 8 নম্বর গেটের ওইখান পর্যন্ত গিয়েছি। তো গিয়ে দেখি যে অল্প কয়েকজন, বেশি না, 10 থেকে 15 জন হবে, তারা স্লোগান দিচ্ছে যে ঢাবির সিন্ডিকেট নিয়ে আর কি। তো এরকম যখন স্লোগান দিচ্ছে, আমি চাইলেই সেটা স্কিপ করে সামনে চলে যেতে পারতাম ওই জায়গাটা, মানে আমি রাস্তার এক পাশে ছিলাম, তার আরেক পাশে ছিল। কিন্তু আমার মনে হলো যে না, আমি তাদের সাথে গিয়ে কথা বলি, তারা যদি আমার প্রাইভেটের সহযোদ্ধাই হয়, ভুল বুঝাবুঝি থাকতেই পারে, বিভাজন থাকতে পারে, আমি কথা বলি। তো আমি তাদের সাথে ওইখানে গেলাম কথা বলতে, তারা এরকম ওই স্লোগানগুলোই দিচ্ছে। পরে ওইখানে যারা সামনে 2-1 ছিল, ওইখানে ছাত্র দলের আহমেদ শাকিল বা আরও এরকম 2-3 জন ছিল, যাকে নিয়ে আপনি অভিযোগও করেছেন। জি, তো আমি ওনার জায়গা থেকে বলছিলাম যে ভাই, আমি তো আসছি, কি হয়েছে আমাকে বলেন, ঠিক আছে আমরা কথা বলি, এরকম। তো যেটা দেখে মনে হচ্ছিল যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য আসলে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো উদ্দেশ্যই যখন এরকম, এবং আমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল, ওইখানে যারা 10-15 জন ছিল, 2-3 জন ওরা ছাত্র দলের ছিল, বাকিরা কিন্তু ছাত্র দলের ছিল না। এবং আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জেনেছি, যেটা ছাত্র দলের পক্ষে যে ব্যাপারটা এরকমও না, তারা তাদের জায়গা থেকে অতি উৎসাহী এই জায়গাটা করেছে, আমার খোঁজ দিয়ে আমি যেটুকু জানতে পেরেছি। এবং এটা লিড দিচ্ছিল ছাত্রদলের ওই শাকিল। আমি যখন দেখলাম যে আমার সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল, তাদের সাথে তারা বাকবিতণ্ডা করছে, এরা থামতে বলছে, ওরা থামছে না, বাকবিতণ্ডা চলছে, আমার মনে হচ্ছে পরিস্থিতি বিব্রতকরই হবে। আমি আমার সাথে যা ছিল তাদেরকে চলে যেতে বলে ওইখানে, আলটিমেটলি ওইটাকে যদি দেখানো হয় তাহলে এভাবে দেখানো উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে ছাত্র দলের একজন, আমি পুরো ছাত্র দলকেই দায় দিব না, একজন, তার নেতৃত্বে কিছু স্থানীয় অতি উৎসাহী, এবং আমি তাদেরকে অবশ্যই বলবো উস্কানিদাতা এবং সন্ত্রাসী। আমরা আমাদের জায়গা থেকে কি মনে করি যে এই ঘটনাগুলো কখনো ভালো মেসেজ ক্যারি করে না। মানে এটাকে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব বলে ধরে নেওয়ার কোনো রকমের কোনো, তাহলে তো ব্যাপারটা বেসরকারি বিশ্ববিদ্যালয় তো আমার সাথে ছিল তখন ওই সময়। তাহলে আপনাদের জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ শীর্ষ সারিতে নেই কেন? না, জাতীয় নাগরিক পার্টিতে না, জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে, কিন্তু আমাদের জায়গা থেকে যেটা আমাদের, আমরা ফেস হিসেবে আলটিমেটলি যাদেরকে চিনি, ওই রকম ফেজদের মধ্যে আমরা শুরুতেই প্রথম 4-5 জনে এরকম কাউকে দেখবো না আসলে, কিন্তু অনেকেই আছে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, আমি রিসেন্টলি গত 2 দিন আগে
আমরা একটা ভিডিও দেখলাম যেটা আবার ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একসাথে মিলে ধর্ষণ বিরোধী একটা মিছিল হয়েছে। এই চিত্রগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে খুব কম দেখা গিয়েছে। মানে তারা তাদের জায়গা থেকে এখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে এবং দেশ এবং মানুষের প্রশ্নে তারা আবার রাস্তায় নামছে যখনই প্রয়োজন হচ্ছে। সো এই যে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা এবং রাজনীতিতে অংশগ্রহণ করা, আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির এটা ডে বাই ডে বাড়ছে এবং বাড়বে। আজকে ধরেন আমাদের রাজনৈতিক এই যে দলটি রয়েছে, পার্টিটি, এখানে ধরেন 20% আছে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি। এটা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি এটা যদি এক্সটেন্ড হয় আজকে থেকে 6 মাস পরে এই সংখ্যাটা 30%-এ যাবে। স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের যে কমিউনিকেশন একটা জায়গা, একটা অভ্যুত্থানের সময়ে আপনি আপনার জায়গা থেকে কাউরান বাজারে যে চিত্র দেখেছেন কিংবা পুরো জুলাই আপনার অবস্থান যদি কাউরান বাজারে হয়, এখান থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগে আমার যে অভিজ্ঞতাটা মিলবে না। অবশ্যই। তো সেম ভাবে আমার ওই বসুন্ধরা যুদ্ধক্ষেত্রে কিংবা বাড্ডা রামপুরার যে যুদ্ধক্ষেত্র যেখানে ব্র্যাক স্ট্রোয়েল যুদ্ধ করেছে, এই দুইটা জায়গায় যুদ্ধক্ষেত্রে কারা ফ্রন্ট ফাইটার ছিল ওই মুহূর্তে কিন্তু আমাদের কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল না, বরং এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, তারা বিবেকের তাড়নায় ওই জায়গায় নেমেছে। সো এই যে আমাদের কমিউনিকেশনটা আমাদের জানাও তো ইম্পর্টেন্ট, যে কার স্বীকার করব আমাদের কমিউনিকেশন যতটা স্ট্রং থাকার দরকার ছিল ততটা স্ট্রং হয়নি, এখনও না। বাট এই চেষ্টাটা আমাদের চলছে, কারণ আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস একদম মনে করি এবং বিশ্বাস করি, এই আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি মাদ্রাসার কথা কেন বলবেন? ওই যাত্রাবাড়ি কাজলাতে মানে আমাদের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা আমাদের ওই মাদ্রাসার ভাইরা। কিংবা আমরা যদি দেখি এই উত্তরা বিএনএস কেন্দ্রিক, এখানে কিন্তু টঙ্গী থেকে আবদুল্লাপুর থেকে আমাদের মাদ্রাসার সবাই আসতো, উত্তরার বড় বড় মাদ্রাসার যারা ছিল। সো তাদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। মানে আপনারা ইনক্লুসিভ শোনার পরে যে শেষ অংশে এসে আপনি বলছেন যে ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তার পরিণতিও টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। পরবর্তীতে ছাত্র দলের সভাপতি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং যেখানে তিনি বলছেন যে সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং টোকাই উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। ছাত্র দলের সাথে কি আপনার সম্পর্ক এখন খারাপ যাচ্ছে নাকি? না, আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে কোনো একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মতো আমাদের কিছু ছাত্র দল শিবির তাদের সাথে আপনাদের সম্পর্ক এখন কেমন? মানে তারা কি আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ নাকি আপনারা রাজনৈতিক মতৈক্যে আছেন? বা বিএনপি, জামাত, দেখুন, তাদের সাথে? ছাত্র দল এবং শিবির দুইটা ছাত্র সংগঠন, আর আমরা আমাদের জায়গা থেকে দুইটা পরিচয় আপনি ক্যারি করতে পারেন। এখনকার পরিচয় হচ্ছে আমরা একটা রাজনৈতিক দলে দায়িত্ব পালন করছি, নির্দিষ্ট একটা দায়িত্ব, এবং এর পূর্বে আমরা অভ্যুত্থানে আমাদের জায়গা থেকে একসাথে লড়াই করেছি। সো অভ্যুত্থানের লড়াই তারা আমাদের সহযোদ্ধা এবং আমরা আমাদের জায়গা থেকে এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দলকে আমরা ক্যারি করছি এবং তারা ছাত্র সংগঠনকে ক্যারি করছে। আমরা এটা মনে করি না যে পুরো প্ল্যাটফর্ম অ্যাজ এ ছাত্র দল, অ্যাজ শিবির, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার বিষয় রয়েছে না। আমরা বরং আমাদের মনে করি এটা যে আওয়ামী লীগের একটা এরকম চিন্তা ছিল বা ধারণা ছিল, কোনো একটা ব্যক্তিকে, নির্দিষ্ট একটা ব্যক্তিকে যদি মনে হতো তার পটেনশিয়াল থ্রেট, ওই ব্যক্তি কেন্দ্রিক সব কিছুকে শেষ করে দেওয়ার একটা তারা পরিকল্পনা হাতে নিত এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করত। আমি আমার জায়গা থেকে যেমন ওইখানে আমি কিন্তু স্পষ্ট করে বলেছি, সে যদি এটা মনে করে এবং বলে, আমি মনে করবো যে হয় তিনি ভুল বুঝেছেন, আদারওয়াইজ তার জায়গা থেকে ভুলভাবে এটা উপস্থাপন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি কি, এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যারা শক্তি ছিল তারা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা প্রতিযোগী হতে পারি বিভিন্ন মাত্রায় বিভিন্ন ক্ষেত্রে। আমাদের ভালো কাজের প্রতিযোগিতা থাকবে কোনো একটা প্ল্যাটফর্মে, হতে পারে বিএনপি, হতে পারে জামায়াত, হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরও কোনো একটা জায়গায় কোনো একজন ব্যক্তি যদি কেউ সাপোজ কোথাও চাঁদাবাজি করে, কোথাও দখলদারিত্ব করে, আমি তাকে নিয়েও বলবো, সে যেই হোক না কেন, কিন্তু কোনো একজন ব্যক্তি মানে পুরো একটা দল না। এখানে তো হাসিনা না যে হাসিনা মানে আওয়ামী লীগ আর কেউ নাই আওয়ামী লীগে, তো ব্যাপারটা আমরা এরকম মনে করি না। এইটুকু সমালোচনা, গঠনমূলক সমালোচনা নেওয়ার আমাদের মানসিকতা থাকতে হবে। যদি আমরা একজন ব্যক্তি মানে পুরো একটা ছাত্র সংগঠন মনে করি, তাহলে আলটিমেটলি এই দায় আমি কোনোদিন বহনই করতে পারবো না, ছাত্র দল এটা পারবে না। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটা যদি একটা সুষ্ঠু তদন্ত হয়, সিসিটিভি ফুটেজও দেখা হয়, তাহলে ওই ছাত্র দলের ওই ব্যক্তি, ওই শাকিলের, এটা তদন্ত সাপেক্ষে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। যদি না নেয়, আগামীতে রাজনৈতিক পরিস্থিতি তো আরও ডে বাই ডে আরও কঠিন হবে। সেই জায়গায় এরকম অসংখ্য ঘটনা ঘটবে যেটা দিন শেষে তাদের পুরো প্ল্যাটফর্মের যে ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করবে। আপনি ছাত্রলীগের রাজনীতির সাথে কতদিন জড়িত ছিলেন? আমি আমার জায়গা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেখ হাসিনার রেজিমে কেউ হলে থাকবে আর ছাত্রলীগের রাজনীতি করবে না, মানে প্রোগ্রাম গেস্ট রুম করবে, এটা কোনোদিন সম্ভব না। 2017 সালে আমি প্রথম বর্ষে ভর্তি হই, 2017 সালে এটা শুরু হয়, তৃতীয় বর্ষ পর্যন্ত এটা অনেকটা বাধ্যতামূলক থাকে, একদম বাধ্যতামূলক, আপনার করতেই হবে। তো তৃতীয় বর্ষে যখন না করেও তো থাকে অনেকে, না
এটা কোনোদিনও সম্ভব না। যে হলে থেকেছে প্রথম দ্বিতীয় বর্ষ হলে থাকবে, গেস্ট রুম প্রোগ্রাম করবে না, এটা কোনোদিন সম্ভব না। যে এটা বলে সে মিথ্যা বলে। তৃতীয় বর্ষে যখন 2019 সালে ডাকসু হলো, এরপর থেকে আমার ওই অ্যাক্টিভ যে রাজনীতি এটা থেকে সরে আসি, এবং 22 সালে আমি ঘোষণা দিয়ে সরে আসি। কারণ 22 সালে আমি খুব স্বাভাবিকভাবে ওই সময়ে যখন আমি ডাকসুতে ইলেক্টেড হই, আমার একটা বিবেকের তাড়না তৈরি হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আলাদা বিষয়, কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে আমাকে আমার হল সংসদে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে, আমার একটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। সো বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আপনি আমার টাইমলাইনে এখনো গেলেও দেখতে পাবেন, আমি সচরাচর বিরোধী দলগুলো যেভাবে সমালোচনা করতো তার চেয়েও কঠোরভাবে সমালোচনা করলেও আমার কোনো পোস্ট ছিল না, না হলে, না বিশ্ববিদ্যালয়ে, না সেন্ট্রালে, কোথাও কখনো কোনো পোস্ট ছিল না। এবং 8-10টা যেরকম মানে যারা স্লোগান দিত বা হচ্ছে কর্মী ছিল, স্লোগান দিত না, অ্যাকচুয়ালি কর্মী ছিল, অংশগ্রহণ করতো, তাদের মতো একজন ছিলাম। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেহেতু ডাকসুতে আমার ওই জায়গায় আমি নির্বাচিত হই, ওটা ছাত্রলীগের প্যানেল ছিল, আমি স্পষ্ট করে বলি, 13 জনের মধ্যে ছাত্রলীগের প্যানেল থেকে 7 জন নির্বাচিত হয়েছিল, তাদের মধ্যে আমি একজন ছিলাম, বাকিরা নির্বাচিত হয়নি। যার যোগ্যতা ছিল, ওইটুকু ফেস ভ্যালু ছিল, ব্যক্তিত্ব ছিল, তারা নির্বাচিত হয়েছিল। এবং অমর 21 হলে, 18টা হলের কথা বলতে পারবো না, 21 হলে ফেয়ার ইলেকশন হয়েছিল, এটা যে কেউ স্বীকার করবে। তো ওইটার জায়গা থেকে আমাকে ছাত্রলীগের বড় নেতা বানানো হয়, কিন্তু আমার ছাত্রলীগের সরাসরি কোনো পোস্ট ছিল না। ওই যেটি বলছিলাম যে ওই ছাত্রলীগের ওই সময়ের নেতা থেকে এখন একটি দেশের রাজনৈতিক দলের আপনি শীর্ষ পর্যায়ের নেতা, তো তখনকার আদর্শিক জায়গার এখনকার আদর্শিক জায়গার মধ্যে পার্থক্যটা কি আপনার নিজের মধ্যে? দেখুন, আদর্শিক আমার যে জায়গাটা, আদর্শিক জায়গাটা আমি যদি আমার জায়গা বলি, আদর্শিক জায়গা আমার একটাই। কোন জায়গা থেকে একটা? আমার সবার আগে সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বিবেকবোধ। আমি যদি দেখি এটা ন্যায়, এটা ন্যায়, আমি যেটাকে দেখবো অন্যায়, সেটা অন্যায়। আমি আমার জায়গা থেকে যদি কোনো একটা কাজকে মনে হয় যে এই কাজটা কোনোদিন মানে জনগণের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়, সেটাকে আমি খারাপ বলবো, সেটা যেই দলেরই হোক না কেন। আমি জাস্ট একটা জিনিস বিশ্বাস করি, আমার যদি বিবেকবোধের জায়গায় আমি ঠিক থাকি, আমার গন্তব্য, আমার কাজ, আমার ন্যায়, আমার নীতি এগুলো ঠিক করবে। খুব স্বাভাবিকভাবেই তখন আমি আমার বিবেককে ওইখানে মানে বিবেক বর্জিত হয়ে ওই জায়গায় দাসত্ব গ্রহণ করতাম, তাহলে আমি খুব স্বাভাবিকভাবে ওই দলেরই বড় নেতা হয়ে হয়তো যেতাম। কিন্তু আমি সেটি করতে পারিনি বলেই এই অভ্যুত্থানে প্রথম দিন, যেদিন এই অভ্যুত্থানের 5ই জুন প্রথম দিন যখন আমরা একসাথে বসি, 6 জুন সকালে যখন প্রথম একসাথে বসি যে 6 জুন দুপুরবেলা 3টায় আমরা শহীদ মিনারে প্রথম প্রোগ্রাম করব, ওই দিন আমি আমার জায়গা থেকে লিড করতাম না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিনও কিন্তু ওই ডে 1 থেকে আমার অসংখ্য থ্রেট ছিল। কারণ ওই টাইমে জুন মাসে, জুলাই মাসের প্রথম হাফে কেউ কি চিন্তা করেছিল খুনি হাসিনা রেজিমের পতন হবে? এবং এটা যদি না হতো, খুব স্বাভাবিকভাবে ওই মানুষগুলো সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হতো, যেই মানুষগুলো আগে ওইটাতে ছিল ওখান থেকে বের হয়ে বিরোধিতা করে এটাতে এসেছে। সো ওই বিবেকবোধের জায়গা আমি যদি ঠিক থাকে, আমি মনে করি এটাই। যেহেতু অনেকদিন ছাত্রলীগ করেছেন এবং পরবর্তীতে এখন আপনাদের আচরণেও সেই ছাত্রলীগের একটি ছায়া দেখা যাচ্ছে, এমন অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? আমি এক্ষেত্রে কিছু উদাহরণ দিতে পারি। যেমন ধরেন, আপনারা এখন বলছেন যে একটি দলকে রাজনীতি করতেই দিবেন না, এবং যেটা আওয়ামী লীগ একটা সময় করতো, যে বিএনপি এবং জামাতকে তারা রাজনীতি করতেই দিবেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আদালতের কোনো রায় নেই। আপনি বলছেন যে মিডিয়াগুলোকে শায়েস্তা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটা ভবিষ্যৎ বক্তার মতনই বলছেন যে 10 বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে না হলে চিহ্নিত করবে। আপনি বলছেন মানে যেমন ধরেন হাসিনার বক্তব্যের উপর তো আমার আপনার কারো কোনো রকমের কোনো কন্ট্রোল নেই, সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনারা ধানমন্ডি 32 নম্বর ভাঙতে চলে যাচ্ছেন, নিজেদের ন্যারেটিভে অটল থাকছেন নির্বাচন ইস্যুতে, এবং অনেকেই বলছেন যে বিরুদ্ধ মত। যেমন আমরা আমাদের জায়গা থেকে ওই সময়েও দেখেছি অনেক মিডিয়া অনেক চেষ্টা করেছে সত্য ঘটনাগুলোকে তুলে ধরার। রাজপথে যা হয়েছিল, যেভাবে খুন হত্যাগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময়, অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই মিডিয়াগুলো মানে একদম হাসিনাপন্থী হয়েই ছিল, সেভাবেই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে এসেছে। অনেক মিডিয়া হাউসের সিইও, অনেক মিডিয়া হাউসের মালিক ওই অগাস্টের শুরুর দিকে যখন শেখ হাসিনার সাথে একসাথে বসে ওই যে একদম বড় একটা হলরুমে ছিল, হ্যাঁ, সেই জায়গায় এভাবে বলেছিল যে এই জিনিসগুলোকে আমাদের মতো নাকি সন্ত্রাসীরা আমরা এরকম করে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছি চারিদিকে, এভাবে বলা হয়েছিল। ওই মিডিয়াগুলোকে আমরা মনে করি যেই মানুষগুলো, মিডিয়া তো একটা বড় প্রতিষ্ঠান, সব পরিবর্তন হয়ে গেছে না, কখনোই না। আমি এটা, আপনি যদি এটা বলেন বড় বড় পরিবর্তন আসলে 71-এ আসলো, সময়তে আসলো,
শুনেন আমি আপনাকে আপনাদের বলি, বিরুদ্ধে অভিযোগ আপনি আছে, যে এই- আপনারাই নাকি আবার যে বলছেন যে লোকজন এভাবে হ্যাঁ, এভাবে আমরা কেন নিতে হবে। বলবো না, আমরা কেন বলবো না, যারা এই কাজগুলো করেছে এখনো যখন তাদের 70-80% 90% থেকে যায়, আমরা কেন বলবো না? আপনি যেটা বলছেন এটা কোনোদিনও সত্যি নয় যে ওই হাউসগুলোতে বড় বড় পরিবর্তন এসেছে, নেভার। আমরা আমাদের জায়গাতে একটা জিনিস স্পষ্ট করে বলি, কোনো একটা হাউসকে নিষিদ্ধ করা বা কোনো একটা হাউসকে শায়েস্তা করার ব্যাপারটা এরকম না। যেই মানুষগুলোর দ্বারা প্ররোচিত হয়ে ওই নিউজগুলো তখন হতো, এখনো হয় ন্যারেটিভগুলো এমনভাবে দাঁড় করানো হয়। গতকালকে যমুনার মুখী হয়ে একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে যাওয়া হচ্ছিল, বাম সংগঠনগুলোর পক্ষ থেকে। আজকে প্রথম আলোতে কি এসেছে দেখেন, প্রথম আলোতে আজকে স্পষ্ট করে প্রথম পাতা এইভাবে এসেছে যে তারা একটা পদযাত্রা করছিল, এখানে পুলিশ তাদের উপরে এই হামলাটা চালিয়েছে। এটা কি পদযাত্রা ছিল? পদযাত্রা নর্মাল পদযাত্রা করেছে যখন সেটা যমুনামুখী ছিল, মানে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী, তখন করেছে। এক Fine, আমি আপনার এই যুক্তি মেনে আবার নিচ্ছি। আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ওইখানে কি পুলিশ ওনাদের গায়ে প্রথমে হাত দিতে গিয়েছিল যেটা ফলো করে প্রচার করা হচ্ছে? আমরা তো স্পষ্ট করে ভিডিওগুলো যখন ব্যাক এন্ড দেখি, তারা যাচ্ছিল, পুলিশ যেতে বাধা দিয়েছে, তারা এসে ওই পুলিশকে অ্যাটাক করেছে। ওই যে পুলিশের যে অফিসার ছিল তাকে কিভাবে সবাই মিলে 8-10 জন করে মিলে মারছিল, এবং ওই যে মেয়েটা, ওই মেয়েটা প্রথম 2-3 বার ওই পুলিশের গায়ে হাত দিয়েছে। সংবাদ মাধ্যমের তো একটা ওয়ে আউট আছে, আপনি এটা রিজয়েন্ডার দিতে পারবেন। না, হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলি, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলেছি যে তাদেরকে তাদের এই বিষয়গুলোতে সংশোধন আনতে হবে, তাদের লাইনটা যেন অ্যাকচুয়াল লাইনটা আসে। কিন্তু আমরা সাংবাদিকরা তো এমন কথাবার্তা শুনলে ভয় পেয়ে যাই, কারণ 15-16 আমরা বছরে তো আপনাকে- এ ধরনের যখন কথাবার্তা হতো আমি ব্যক্তিগতভাবে ভয় পেয়ে যাই। না, আমরা আপনাকে শোনেন, এইটুকু শুধু এটা আমাদের নিশ্চিত করার কিছু নাই, এটা এখন বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এই জেনারেশন, এটাই নিশ্চিত করবে আপনার অধিকার। আপনার এগেনস্টে কেউ দাঁড়িয়ে গেলে এখন 24 ঘন্টা টিকে থাকা সম্ভব না যদি আপনি ফেয়ার থাকেন। আপনি জাস্ট আপনাকে একটা জিনিসই বলি, আমরা এইটুকু চাই যেটা সত্য মিডিয়ার মাধ্যমে যেন সেটা আসে, এক। সেকেন্ড হচ্ছে ধানমন্ডি 32 আমরা ভাঙতে চাই নাই। খুনি হাসিনা যখন বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া ওই কনফারেন্সে বা ভিডিও কলে বা অডিওতে এই কথাগুলো বলে, আপনি দেখেছেন, মানে এটা তো নির্দ্বিধায় সবাই স্বীকার করবে, এই যে অন্তত 1,500 মানুষের হত্যা তার হুকুমে হয়েছে, আপনি এইটুকু তো মানে স্বীকার করবেন। জাতিসংঘের প্রতিবেদনের পরে এটা তাহলে গ্রহণযোগ্য। ওই মানুষটার বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া যখন আবার এই ছাত্র জনতাকে নিয়ে কথা বলে, তখন সেই ক্ষোভেই কিন্তু এটা হয়েছে, এটা তার অ্যাকশনের রিঅ্যাকশন। এটা এটা না, কোনোদিন তার আগে আমাদের যে বুলডোজার নেতৃত্বে নিয়ে যাওয়া হবে এ ধরনের কথাবার্তায় মানুষজন একটু বেশি উৎসাহ পেয়ে গেল না? আপনি বুলডোজার নিয়ে যাওয়া হবে এটা বলার আগেই মানুষজন ওখানে চলে গিয়েছিল এবং মানুষজনই এই বুলডোজার নিয়ে গিয়েছে। এবং আরেকটা মানুষজন জিনিস কিভাবে দেখেন, বুলডোজার নেবে? এটা তো সিটি না কর্পোরেশন। না শুনেন, আমি আপনাকে মানে বলি, মানুষের ঘরে ঘরে তো না বুলডোজার থাকে ঘরে না। ঘরে বুলডোজার না, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে মানুষ চেয়েছিল বলেই হাসিনা, মানে আলটিমেটলি আপনি আমাকে এটা বলেন যে হাসিনাকে কি মানে ওই কোন একটা নির্দিষ্ট প্রশাসন চাইলেই বা জনগণ চাইলেই বাইরে চলে যেতে পারতো? ব্যাপারটা এরকম হতো না। এটা হয়েছে কি, যখন এটা একদম আকাঙ্ক্ষায়, তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে, তখন হাসিনার মতো মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এইখানে যে বিষয়টা হয়েছে আলটিমেটলি, যখন মানুষ চাইবে, আপনি যদি 32-এ ওই দিন যারা নিয়ে গিয়েছে ওইখানে তারা নিয়ে না যেত, তাহলে 32-এ সবাই এসে হয়তো সিটি কর্পোরেশনের সামনে দাঁড়াতো, তারপরে নিয়ে যেত। আলটিমেটলি এটাই হতো আসলে। সো মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার সুযোগ নাই। আচ্ছা, এবং আরেকটা জিনিস, আপনি বিএনপির এই কথাটা বলছেন যে বিএনপি বিগত 16 বছরে আওয়ামী লীগ বিএনপিকে মানে দমন করেছে, তাদের বেশি জায়গা করেছে থেকে জামায়াতকে দমন করেছে, এই জিনিসগুলোকে দমন করেছে। আমরা আমাদের জায়গা থেকে এখন যারা আছি তারা বিভিন্ন ট্যাগ বা এগুলো মানে দিয়ে, আওয়ামী লীগেরও তো একটা ভোট ব্যাংক আছে আসলে, 10 হোক 20 হোক 15 হোক, তো তারা কি করবে না, যদি আমরা তো আওয়ামী লীগকে দেখেন, একেবারে রাজনীতি করতে না দেয়? স্পষ্ট করে একটা জিনিস বলি, জি। হাসিনা হয়ে উঠেছে আওয়ামী লীগ নামটাকে ব্যবহার করে। অবশ্যই। এক, হাসিনা হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ক্ষমতায় বিভিন্ন জায়গা ছিল, এমপি হোক, মন্ত্রী হোক, একটা জেলার সভাপতি সেক্রেটারি হোক, তাদেরকে ব্যবহার করে কিন্তু এই রেজিমটা টিকে ছিল। সো এই হত্যাযজ্ঞটা প্রত্যেকটা জেলায় হয়েছে। তো এইগুলোর সাথে সম্পৃক্ত যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোর বিচার হতে হবে। সেই মানুষগুলোকে তো কোনোদিন আমরা এই ইলেকশনে দেখতে পারি না, দেখতে চাইতেও পারি না। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, কোনো একজন মানুষ যে আওয়ামী লীগের নৌকায় ভোট দিত, সে কোনোদিন কোনো অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত ছিল না। তাকে তো আমরা কোনোভাবে ফ্যাসিস্টের দোসর আমাদের জায়গা থেকে এভাবে বলতে পারি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যেটা মনে করি যারা করেছে তাদেরকে এটা আমাদের বলতে হবে। এইটুকু বলার যদি আমাদের স্কোপটা না থাকে, আমি আপনাকে বলে দিই, হাসিনা 16 বছরে তৈরি হয়েছে, আরেকজন 3-4 বছরে তৈরি হয়ে যাবে। আপনারা কি এখন ধরেন কালকে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি হাসিনা যদি আবার ভাষণ দেয়, মানে কোনো তালিকা করেছেন নাকি যে এরপর কি ভাঙবেন বা কি ভাঙার ব্যাপারে প্ররোচিত করা যেতে পারে? আমরা আমাদের জায়গা থেকে তালিকা করার কেউ না। সত্যি কথা বলতে, ওই অভ্যুত্থানের সময় ওই যে ঘোষণা,
আমরা আমাদের জায়গা থেকে ধরেন ওই সময় ঘোষণাটা দিয়েছি, কাজ যা করার বাংলাদেশের মানুষ তীব্রভাবে যেটা চেয়েছে সেটা করেছে। মানুষ যদি এমন কিছু অনুভব করে যে হাসিনা এমন কিছু একটা বলছে বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া, যেটা আসলে এই পুরো বাংলাদেশের মানুষের যে একটা স্পিরিট, আশা আকাঙ্ক্ষা, এটা এগেইনস্টে চলে যাইতেছে, এটা মানুষ আসলে নির্ধারণ করে কি হবে। কিছু হতেও পারে, নাও হতে পারে। আপনি সোহরাওয়ার্দীর ইফতার পার্টিতে বলছেন যে খুনি হাসিনার নির্দেশে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে কিভাবে তারা নির্বাচনের কথা বলে, মানে আপনি কি এই বিষয়টা নিয়ে কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেছেন যে এই বিচার হতে কতদিন লাগতে পারে? মানে আমি যখন কথা বলছি তারা বলছে 5, 10, 15 বছরের আগে তো বিচার শেষ হওয়া সম্ভব না, তো তার আগ পর্যন্ত কি নির্বাচন হবে খুব না? স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের গতানুগতিক যে হচ্ছে আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার কথাই বলেছেন। এইটাই হয় যে বাংলাদেশের আসলে কেন আপনি রিসেন্ট টাইমসে সবচেয়ে দ্রুত গতিতে মামলা আমি দেখেছি আবরার ফাহাদেরটা, সেটাও 6 বছর পরেও রায় হয়নি। না, আবরার ফাহাদের ঘটনা শুরু হয়েছিল কখন? আবরার ফাহাদের ঘটনা শুরু হয়েছিল 19 সালে, আওয়ামী লীগের আমল। সেই 19 থেকে এখন 25 সাল, এই 24 সাল পর্যন্ত তো আওয়ামী লীগের আমল ছিল। বিগত 6 মাস বা 7 মাস তো একটা সিস্টেম মোটামুটি গঠন হতেই সময় লাগছে। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, আপনার প্রায়োরিটি সেট করতে হবে বাংলাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার এবং এই যে ডে বাই ডে একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? দৃশ্যমান যে বিচারটা না, এই বিচারটা দ্রুতগতির সময় হয় না। আজকে ধরেন কোথাও একটা ধর্ষণ হলো, এটা ধরেন বিচার হবে 10 বছর পর, তখন মানুষ ভুলেই যায়, একটা জেনারেশনে হয়তো চেঞ্জ হয়ে যায় যে এরকম কিছু একটা হয়েছিল। আমরা মনে করি যদি দ্রুতগতির একটি ট্রাইব্যুনাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা প্রচেষ্টা থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ ওই প্রায়োরিটির জায়গাটা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আমরা বিশ্বাস করি এই নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী 1 বছরের মধ্যে, আপনার কোনো ধারণা আছে যে কতদিনের মধ্যে বিচার করে ফেলা সম্ভব হতে পারে? এটাই তো বলছি আপনাকে, এটাকে অবশ্যই একটা স্পেশাল কেস হিসেবে নিতে হবে। এবং শেষ করি একটু, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে, তাহলে দ্রুতগতির যতগুলো প্রসেস আছে এগুলোকে মেনটেন করে আগামী 1 বছরের মধ্যেও যদি ইলেকশন হয়, 1 বছরের মধ্যে এই বিচারটা, অন্তত একটা হত্যা মামলার বিচার কমপ্লিট করা সম্ভব। সেটা নিয়ে প্রশ্ন উঠবে না খুব দ্রুত গতিতে হলে? না, কেন প্রশ্ন উঠবে? খুব স্বাভাবিকভাবে। এটা তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের গণহত্যার বিচার দেখেছি, এটা একটা হত্যাকাণ্ড, শাপলার। এটা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি বিডিআরেরও এটা এক প্রকার হত্যাকাণ্ডই, বিভিন্ন স্টেকের অংশ ছিল। ওই যে বিষয়গুলো না, 71-এর সাথে 24-এর বা পূর্বের গণহত্যার সাথে এই 24-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে আপনার কাছে ক্লিয়ার এভিডেন্স আছে, আপনার কাছে ক্লিয়ার ছবি আছে, ভিডিও আছে, আপনার কাছে প্রত্যেকটা ঘটনার অডিও আছে। ওই যে আদালতে যাওয়ার পরে তর্ক বিতর্ক হবে, মানে আদালতের রানটাই তো অনেক লম্বা। মানে খুব স্বাভাবিকভাবে আপনার কি মনে হয় যে এটার জন্য আসলে 250 কার্য দিবস মানে যথেষ্ট নয়? আমার যদি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওই প্রচেষ্টাটুকু থাকে, 1 বছরে আমার 250 কার্য দিবস আমি প্রায় পাই, আমি মনে করি অন্তত আমার জায়গা থেকে এটুকু যথেষ্ট এই একটা হত্যা মামলার বিচার শেষ করার জন্য। আমি এবার আপনার আবার একটু ফেসবুক স্ট্যাটাসে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখছিলাম যে আপনি লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আপনার সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহর আমি এরকম একটি লেখা দেখছিলাম। আরেকটি স্ট্যাটাস দেখছিলাম, আপনি লিখেছেন, জীবনে একবারের জন্য হলেও পবিত্র আল আকসাতে যেতে চাই, আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই। এবং তারপর আমি দেখছিলাম রাখাল রাহা সম্পর্কে আপনি লিখেছেন যে মহানবীকে নিয়ে যেটি করেছেন সেজন্য তার প্রতি আপনার তীব্র ঘৃণা। আমরা যুগে যুগে দেখে এসেছি রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছে, আপনারা কি সেরকম কোনো চিন্তাভাবনা করছেন নাকি? দেখুন, আমি আমার জায়গা থেকে ইসলামকে ধারণ নাও করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা সবার রাইটকে স্বীকৃতি দেয় এবং সেটা নিশ্চিত করে। আমি আমার জায়গা থেকে এটাও বিশ্বাস করি, আমি যদি একজন মুসলিম হয়ে উঠতে পারি, যেটা প্রকৃত মুসলিম, তাহলে আমি আমার সকলের আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার অন্যান্য ধর্মের যারা আছে, অন্যান্য গোষ্ঠীর যারা আছে, আমি সকলের এই অধিকারটুকু আমি নিশ্চিত করতে পারবো এবং এই ধর্ম, এই জীবন ব্যবস্থা সেটা নিশ্চিত করে। স্পষ্ট একটি বিষয় হচ্ছে, মানে আমার জায়গা থেকে এটা বিশ্বাস যে এই যে নীতি নৈতিকতার জায়গাটুকু, এই মূল্যবোধের যে জায়গাটুকু, আমাদের না এই যে পুরো প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি থেকে শুরু করে অন্যায় অপকর্ম এগুলো ছড়িয়ে পড়েছে, আপনি এগুলোকে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন দিয়ে মানুষের এই মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারবেন না। কারণ এগুলো কোনো একটা নির্দিষ্ট, এই যে জিনিসগুলো এগুলো আপেক্ষিক। আপনি বিভিন্ন প্যারামিটার সেট করলেন, সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের তাদেরকে জ্ঞান দিলেন, প্রত্যেকটাই আপেক্ষিক। নির্দিষ্ট একটা জায়গায় সেটা অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করে, আরেকটা জায়গায় করে না। কিন্তু আমি আমার জায়গা থেকে যে জিনিসটা বিশ্বাস করি, আমার প্রত্যেক ধর্মে যারা আছে তাদেরকে যদি এই ধর্মীয় যে মূল্যবোধ,
ধর্মীয় কোনো ধর্ম এক ধর্ম আরেক ধর্মকে ছোট করতে শেখায় না। কোনো ধর্মের এই মেসেজ নাই যে এক ধর্ম আরেক ধর্মের মানুষের অধিকারকে কেড়ে নিতে বলে কিংবা অধিকারকে ক্ষুণ্ণ করে। তাহলে আমার ডিটেলসে ডেপথে যেতে হবে না। আমার যদি কোর জিনিসটুকুর আইডিয়া থাকে, আমি আমার জায়গা থেকে বরং এটা মনে করি, আমার যদি এই যে ধর্মীয় নীতি নৈতিকতাটুকু থাকে প্রত্যেকের জায়গা থেকে, ওটা বরং তাকে আরও সঠিক পথে থাকতে বেশি উদ্বুদ্ধ করে। কারণ ধর্মের জায়গাটা আপেক্ষিক না। ধর্ম একটা কনক্রিট। আপনি মুসলিম, আপনাকে ওই কোরআন, পবিত্র কোরআন বিশ্বাস করতে হবে। আপনি মুসলিম, আপনাকে সহিহ হাদিসগুলো বিশ্বাস করতে হবে। এটা কনক্রিট। সো এই জায়গাটাতে যদি আপনি বিশ্বাসী হয়ে উঠতে পারবেন, তাহলে একটাই প্রশ্ন, ধর্ম যদি মনে করেন যে আপনাকে সঠিক পথ দেখায়, সবার অধিকার নিশ্চিত করে, বরং এটা আপনাকে আরো ভালো জায়গায় রাখবে। বুঝেছি। তার মানে সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বরং মনে করি যে আমি আমার জায়গা থেকে ধর্মের প্রতি আমার ওই রেসপেক্ট অবশ্যই থাকবে একজন ব্যক্তি হিসাবে, এবং আমি সেটা মেনে চলার চেষ্টা করব। কিন্তু কখনো আবার এটাও হবে না যে আমি ধর্ম আর রাষ্ট্রকে গুলিয়ে ফেলবো। মানে এটা আপনার কোনো পপুলার স্ট্যান্ড নয় না, আপনার ধর্মীয় বিশ্বাস। দেখুন, মানে আমাদের প্রত্যেকের এই ধর্মীয় বিশ্বাসটা, মানে যারা এটা, মানে আমি যেটুকু বিশ্বাস করি আমি সেটুকু ধরেন সামনে নিয়ে আসি, না নিয়ে এসে বিভিন্ন ব্যাকডোর খেলার চেয়ে যেটুকু সত্যি সেটুকু স্বীকার করাটা আমি মনে করি আরো বেটার। জামাতের আমির একটি কথা বলছিলেন যে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তিনি একটা আহ্বান জানিয়েছেন। আজকে দেখছিলাম লক্ষ্মীপুরে হোটেলে খাওয়া দাওয়া করছে, কান্ধর উদ্বোস করানো হলো। জামাত আমিরের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? না, প্রথম কথা হচ্ছে তিনি এক্স্যাক্ট এই বক্তব্য তার আমি সরাসরি এ পর্যন্ত শুনি নাই, কিন্তু যদি আপনার এটাই হয়, আমি আজকের ঘটনাটা দেখেছি, যেটা লক্ষ্মীপুরে যে ঘটনাটার কথা বললেন, এটার প্রেক্ষিতে যদি বলি, একটু আগে যেটা আমি বলছিলাম, আমাদের জায়গা থেকে ধর্ম আর রাষ্ট্রকে এক করে ফেললে হবে না। আমি আমার জায়গা থেকে মনে করেন একজন মুসলিম হিসাবে আমার এই রোজাটা করা ফরজ এবং এটা থেকে বিরত থাকা শ্রেয়। কিন্তু দেশের একজন নাগরিক, সে মুসলিম, ধরুন জন্মসূত্রে মুসলিম, বা সে ইসলাম ধর্মের, সে তো এটা বিশ্বাস নাও করতে পারে। সো অনেক অন্যান্য ধর্মের আছে, শিশু আছে, নারী আছে, শেষ করি, এবং অন্যান্য ধর্মেরও যারা আছে তার সাথে তো এটা যায় না। সো আমি কোনোদিন আমার জায়গা থেকে, সে ইসলাম ধর্মেরই হোক, একজন মুসলিমই হোক, অন্য জনকে তো বলতেই পারবো না আমি মুসলিমও কাউকে আমি আমার জায়গা থেকে এটা এইভাবে বাধ্য করতে পারি না। কারণ কি, রাষ্ট্রকে না সবাইকে আঁকড়ে রাখতে হয়, সবাইকে ধারণ করতে হয়। ধর্মের জিনিসটা ভিন্ন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ধর্ম কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না যে আমি একজনকে বাধ্য করব, বরং এতে হিতে আরো বিপরীত হতে পারে। ফাইন, আমরা আলোচনার প্রায় শেষে চলে আসলাম। আপনাদের রাজনৈতিক দল নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। আপনারা বলছেন যে আপনারা মধ্যপন্থার, তারা অনেকটা মধ্যপন্থা, কিন্তু সেন্টার অফ দ্য লেফট অথবা সেন্টার অফ দ্য রাইট। তা আমি এই ব্যাপারে একজন রাজনৈতিক বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম, প্রফেসর মাহবুবুল্লাহ। তিনি বলছেন যে মধ্যপন্থা আসলে হচ্ছে সুবিধাপন্থা। আপনারা মধ্যপন্থা রাজনীতি বলতে কি বোঝাতে যাচ্ছেন? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বাংলাদেশে আসলে আমরা এতদিন ধরে যেটা দেখেছি, মানে বাম ডানের একটা বায়নারি ক্রিয়েট করা হয়েছে এবং একটা বিভক্তি সৃষ্টি করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি, মানে রাইট ফার লেফট বা যেটাই বলি না কেন, ডান বাম, দুইটার কোনোটাই এই মুহূর্তে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উপযুক্ত নয়। এটা সিচুয়েশনের ডিমান্ডও না, সময়ের ডিমান্ডও না, জেনারেশনেরও ডিমান্ড। মানে ওয়ার্ল্ডে কি এমন কোন আছে বৌদ্ধপন্থার রাজনৈতিক দল? না, মানে খুব স্বাভাবিকভাবে পেয়েছেন? না, দেখুন একটা জিনিস কি, মানে আমাদের জায়গা থেকে, মানে উনি যে কথাটি বলেছেন যে মধ্যম পন্থার কথাটা, পৃথিবীতে একদম কোনো কিছু এক্স্যাক্ট একটা জায়গায় লোকেট করা পসিবল না। আচ্ছা, কিন্তু চেষ্টা ওইটা হওয়া উচিত। আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টাটা থাকবে মধ্যমপন্থী হওয়ার, যেন আমরা কোনো ভাগে আমাদের জায়গা থেকে বিভক্ত হয়ে না পড়ি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বিভক্তিটা দিন শেষে কিন্তু জাতি হিসেবে আমাদের জন্য ভালো না, এবং এই বিভক্তিটা আমাদের দেশকে আন্তর্জাতিকভাবে যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে কিন্তু আমাদের যে দর কষাকষির যে জায়গাটা, এই জায়গাটাকে ছোট করে দেয়, আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে সহযোগিতা করে, এবং আমাদের যে অবস্থানটা, এই অবস্থানটাকে যতটুকু আমাদের প্রাপ্য সেটা থেকে বঞ্চিত করে। সো সামগ্রিকভাবে আমাদের জায়গার যে চিন্তাটা, যে আমরা ডান এবং বাম এই দুইটা জায়গায় না গিয়ে আমরা এর মাঝামাঝি একটা জায়গায় যাব, যেটা আসলে দিন শেষে বাংলাদেশ পন্থা নিয়ে কথা বলবে, জনগণের পন্থা নিয়ে কথা বলবে। যে কোনো পরাশক্তি, শুধু ভারত না, আসলে যে কোনো পরাশক্তি যদি কখনো বাংলাদেশের স্বার্থের উপরে আগ্রাসন চালাতে চায়, সেই আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে কথা বলবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন, এই বাংলাদেশে আমরা আমাদের জায়গা থেকে যেটা একদম মনে করি এবং বিশ্বাস করি, যে নির্দিষ্ট একটা ধর্মকেন্দ্রিক বা উগ্র সাম্প্রদায়িক যে একটা রাজনীতি, দেখেন উগ্র সাম্প্রদায়িক মানে পৃথিবীর ওয়েস্টে দেখানো হয় ইসলামকে,
এক্স্যাক্টলি। আপনি যদি দেখেন ভারতে দেখানো ইসলামকে, ইসলামকে। আবার বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক মাঝে মাঝে দেখানো হয় ওই হিন্দুদের কিছু কিছু অংশকে। সাপোজ আমরা আমাদের জায়গা থেকে মনে করি উগ্র সাম্প্রদায়িক এই সম্প্রদায় বা এই ধর্ম প্রত্যেকটাই হতে পারে। আমার ধরেন বাংলাদেশে অ্যারাউন্ড 90% মুসলিম, এর মধ্যেও 5% উগ্র সাম্প্রদায়িক হতে পারে। আবার ধরেন আমার 8% হিন্দু, এর মধ্যেও 2% উগ্র সাম্প্রদায়িক হতে পারে। সো যে কোনো উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান থাকবে। Fine. শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছেন, রিপাবলিক বলবার পরে মানুষজনের বেশ লেখাপড়া করতে হচ্ছে যে সেকেন্ড রিপাবলিকটা কি। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে আমি বলতে শুনলাম, তিনি বলছেন যে এখন নতুন দল এসেছে, আপনারা সাবধানে থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না, সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন সেটা তিনি বুঝেন না। এবং যেটি আরেকটি বলছিলাম যে গণপরিষদ নির্বাচন, সেটি মানে ওইটা নিয়ে আমার যে প্রশ্নটি, যে সংবিধানের উপরেই তো এই সরকার শপথ নিল, 7 মাস পরে কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে গণপরিষদ নির্বাচনটা প্রয়োজনীয়, এবং গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন দুটো কি একসাথে করে মানে ডিসেম্বরে কি সম্ভব? কারণ নির্বাচন কমিশন ডিসেম্বরেই করতে যাচ্ছে, তারা সেই দিকে আগাচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা আমাদের সীমাবদ্ধতা, নির্দ্বিধায় স্বীকার করি। সবচেয়ে ভালো হতো 5ই আগস্টে যদি একটা বিপ্লবী সরকার গঠন করতাম, এটা আমরা পারি নাই। দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম একটা জাতীয় সরকার করতে। পারেননি কেন? কারা কারা বিরোধিতা করলো? না, খুব স্বাভাবিকভাবে অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তারা, আমরা আসলে এই যে এখন সেখানে বলে কি বিএনপি জামাত তারাও আছে? না, সবার সাথে কথা বলা হয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা যে বলে যে ছাত্রদের সরকার, এমন কোনো ক্রিয়াশীল রাজনৈতিক দল আমাদের সাথে অ্যাক্টিভ যারা ছিল আন্দোলনে, এমন কেউ ছিল না যার সাথে কথা হয়নি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, সমাজ বলেন, বুদ্ধিজীবী সমাজ বলেন, সবার সাথে কথা হয়েছে। অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে, বিপ্লবী সরকার। আমরা আমাদের জায়গা থেকে আসলে মানে ব্যাপারটা হয়তো অনেকটা এরকম ছিল, মানে যার আসলে ভিতটা নরম সে তার ভয়টা বেশি। এই জন্য 3 তারিখে এক দফা হওয়ার পরে কোনো ফাইট দেওয়ার সাহস না করে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। এই অভ্যুত্থানটা হয়তো আমরা ভেবেছিলাম আর 7 দিন 10 দিন পরে হবে। 7 দিন 10 দিন যদি পরে হতো, অফিস থেকে অনেকে বের হয়ে আসতো, আমলাতন্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অনেকে বের হয়ে আসতো কেন? তারা এইভাবে নির্বিচারে আর গুলি চালাতো না। তখন আমরা আলাদা করতে পারতাম যে এরা আমার গণ অভ্যুত্থানের শক্তি, এদেরকে দিয়ে আমার এখন দেশটাকে চালিয়ে নিতে হবে, এরা আমার বিপ্লবী ফোর্স। কিন্তু ওই মুহূর্তে এটা হঠাৎ 1-2 দিনে ঘটে যাওয়ার কারণে তো ডিফিকাল্ট মনে হচ্ছে। হ্যাঁ, এবং সেকেন্ড হচ্ছে আমরা জাতীয় সরকার করতে চেয়েছিলাম, কিন্তু এই জাতীয় সরকারটা হয়নি। আমি জানি না কারো ক্ষেত্রে এই চিন্তা ছিল কিনা, যেহেতু আমরা দ্বিমত পেয়েছি যে জাতীয় সরকার করলে কিন্তু এটা বেশি সাস্টেইনেবল হতো, এখানে সফলতা ব্যর্থতা সবকিছু দায়ভার সবাইকে নিতে হতো। তো সামগ্রিকভাবে যদি এটা জাতীয় সরকার হতো হয়তো আরেকটু লেন্দি হতো, নির্বাচনটা হয়তো সাস্টেইনেবল যদি হতো, এই সরকারটা আরো কিছুদিন পরে হতো, আরো বেশি সংস্কার হতো, সেটা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার হলো। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন এই যে সরকারটা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে যেটি মনে করি, নির্বাচনটা দেওয়ার চিন্তা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা আমাদের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, আত্মপ্রকাশ ঘটেছে। আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, গণপরিষদের কথা বলছি। দেখেন, একদম স্পষ্ট করে বলি, 71 পরবর্তী সময় আমাদের যে সংবিধান হয়েছে, এই সংবিধান নির্দ্বিধায় যে কেউ স্বীকার করবে এটা আওয়ামী লীগেরই সংবিধান। এটা কিন্তু দেশ হিসেবে বাংলাদেশের সংবিধান হয়নি, তখন একচ্ছত্রই আওয়ামী লীগ ছিল, দল হিসেবে একটাই। তাদের দ্বারা মানে দলের সংবিধান হয়ে উঠেছিল, যতটা না দেশকে রিপ্রেজেন্ট করে ততটা দলকে, এবং তখন দল হিসেবে আওয়ামী লীগের উপরে ভারতের একটা বড় প্রভাব ছিল। সো আমার যে স্বকীয়তা এটা কিন্তু ওইখানে উঠে আসেনি, সেটা বুঝেছি। মানে একটু শেষ করি, আমি সময়টা বুঝতে যাচ্ছিলাম যে দুটো কি সম্ভব নাকি। আরেকটা জিনিস, হ্যাঁ, আর এটা আসলে মানুষের কাছে না, এই দুইটার কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। ওই যে আপনি যেটা বললেন, অনেক রাজনীতিবিদ বলছে যে তারা এটা বুঝছে না। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এত বছরগুলো ধরে, অর্ধ শতাব্দী ধরে অন্যায় অপকর্ম হয়েছে, এই সংবিধানের আইন ধারা এগুলোর আলোকে কি আমরা এগুলোকে রোধ করতে পেরেছি? পারি না, কিন্তু হয়ে গিয়েছে ফাঁক ফোকর দিয়ে বিভিন্নভাবে। আবার দেখেন, এই অভ্যুত্থানের যে স্পিরিট, যদি দিন শেষে আসলে আমার এই সংবিধানটা কার্যকরী হতো, এই অভ্যুত্থান কোনদিন আসতো না। সো এসেছে, নিশ্চয়ই ওখানে কোনো গলদ আছে। তো সেখান থেকে আমাদের নতুন একটা চাওয়া আছে, এই চাওয়াগুলোর আলোকে আমরা বিশ্বাস করি নতুন একটা সংবিধান প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে সংশোধনী হতে পারে, ভাই সংশোধনী তো 17টা হয়েছে, এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো পরিবর্তন এসেছে? ক্ষমতায় যারা এসেছে তারা তাদের মতো করে সংশোধনী দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে গণপরিষদ আসলে, দেখেন, ইলেকশনটাই আমার গণপরিষদ হবে, ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই যদি, আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান, আমি জাস্ট 1 মিনিটে শেষ করি, যারা আমাদের ইলেকশনের মাধ্যমে এমপি নির্বাচিত হবে তারা একই সাথে এমপিও হবে, জনগণকেও সার্ভ করবে, দেশকেও করবে, একই সাথে নতুন একটা সংবিধান রচনার কাজটা করবে, পাশাপাশি একজন গণপরিষদের সদস্য হিসেবে। যদি এই দুইটাই একসাথে হয় তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা গণপরিষদটাও পাচ্ছি, সময়ের ডিমান্ড, জেনারেশনের ডিমান্ড অনুযায়ী নতুন একটা সংবিধানও পাচ্ছি,
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আমাদের জায়গা থেকে যে এই মুহূর্তে বাংলাদেশের যে একটা ডিমান্ড আছে, এই ডিমান্ডটা পূরণ হচ্ছে, অভ্যুত্থানের স্পিরিটটা, যে কাঙ্ক্ষিত চাওয়াটা, সেটা পূরণ হচ্ছে। সার্জিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আরও কিছুক্ষণ আপনার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, তবে আমার প্রডিউসার আমাকে সেটুকু সময় আপাতত দিচ্ছে না। অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছিলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে জাস্ট একটা মেসেজ, সেটা হচ্ছে দিন শেষে আমরা যেন ছোটোখাটো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ এগুলোর বাইরে অন্তত এখন এত রক্তের পরে যেন দেশ আর দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেই, সেই প্রত্যাশাই রাখছি।